শাসক দল তারা একেবারে হাঁড়ি কড়াই নিয়ে রাস্তায় নেমে পড়েছে প্রতিবাদে। ঠিকই তো, সাধারণ মানুষ সমস্যার মধ্যে পড়ছে, কিন্তু এইখানে রাজ্য সরকার যে করটা এই এলপিজি থেকে পায় বা যে জিএস ট্যাক্স যেটা পায় সেখান থেকে তো কিছুটা ওয়েভ করে সাধারণ মানুষকে রিলিফ দেওয়া যেতে পারে। রাহুল দা, কেন্দ্রীয় সরকার তাহলে কি করছে? আজকে তুমি ভাবো যে প্রধানমন্ত্রী এই যুদ্ধের ঠিক আগে নেতানিয়াহুর সাথে বসে মালা বদল করে এলো এবং তার আগে দাঁড়িয়ে এবং তার আগে আমি শেষ করি ভাই, নেতানিয়াহুর সাথে বসে প্রেমটা যে করে এলো আপনি বোঝেন না মালা বদল মানে আপনি বোঝেন নাকি? আজকে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের ভয়ে একটা কথা বলতে পারলো না দেশ সম্বন্ধে, যুদ্ধ নিয়ে একটা কথা বলতে পারলো না, এবং এই যে যুদ্ধ রিলিফ দেওয়া তার সম্বন্ধে দাঁড়িয়ে তারা কোনো দৃষ্টান্ত দেখাতে পারলো না। এবং আজকে দাঁড়িয়ে এই প্রধানমন্ত্রী বিদেশ ভ্রমণে বেরিয়ে আমি জানি না কি হতে চান, উনি তৃতীয় বিশ্বের নেতা হতে চান কি না চান, আজকে দিল ধক ধক করনে লাগা, ট্রাম্পের ভয়ে কোনো কথাই বলতে পারলেন না। একজন রাষ্ট্রনেতা মারা যাওয়ার পর 7 দিন পর তার শোক জ্ঞাপন করতে হলো। এমন একটা দাঁড়িয়ে সেই প্রধানমন্ত্রী বা সেই সরকার আজকে যে দাম বাড়তে চলেছে ভালো জানতেন, সেই সময় দাঁড়িয়ে আজকে রান্নাঘরে ঢুকে পড়েছে গ্যাসের দাম, তার জন্য কোনো রিলিফ নেই। কেন্দ্র সরকার ট্যাক্স উঠিয়ে নিক, কেন্দ্র সরকার ট্যাক্স উঠিয়ে নিক। আজকে দাঁড়িয়ে মানুষকে মারার যে চক্রান্ত পরিকল্পনা মধ্যবিত্ত ঘরের জন্য করছে, তার জন্য রিলিফ কে দেবে? দেখুন, এই সরকার বড় বড় কথা বলা যেতে পারে, যেটা আমি দেবাশিস সরকারের কাছে আসবো। এই যে গ্যাসের দাম বৃদ্ধি, নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেস এইটা বুঝিয়ে দিয়েছে 26-এর নির্বাচনে অত্যন্ত বড় একটা ইস্যু হিসেবে এটাকে তারা সামনে আনতে চলেছে। কিন্তু আমি বলছি, আশঙ্কার জায়গা শুধুমাত্র সাধারণ মানুষের পকেটে ছ্যাঁকা লাগছে এটা নয়, এর সঙ্গে আশঙ্কাটা আরো তৈরি হয়েছে যে পেট্রোল ডিজেলের দামও বাড়তে পারে। যদিও কেন্দ্রের তরফে একটা স্বস্তির কথা আশ্বাসবাণী দেওয়া হচ্ছে, কিন্তু আশঙ্কাটা সমানভাবে গ্যাসের পর পেট্রোল ডিজেলের ক্ষেত্রেও থাকছে। দেবাশিস, দেখুন, হরমুজ যুদ্ধ এখন আর আন্তর্জাতিক পর্যায়ের আলোচনার বিষয় না, সরাসরি মানুষের রান্নাঘরে এসে ধাক্কা মেরেছে। একদম। কিন্তু এখানে আলোচনা করতে গেলে একদম অর্থনীতির জায়গা থেকে একটা কথা স্পষ্টভাবে বলতে হবে, বিজেপি তৃণমূল আকশাকশির মধ্যে না জড়িয়ে। সেটা হচ্ছে, কেয়ার সাথে একটা জায়গায় আমি সহমত পোষণ করে কথা বলছি, এই পেট্রোলিয়াম প্রোডাক্ট, গ্যাস ইত্যাদির ওপর রাজ্য সরকার সেস চাপিয়ে যে বিপুল পরিমাণ আয় করছে, 1 মিনিট, আর পাশাপাশি এই কেন্দ্রীয় সরকারের যে সেস তারা আদায় করে বিপুল পরিমাণ রাজকোষের টাকা তুলছে, এই সময় দাঁড়িয়ে থেকে কিন্তু কেন্দ্র এবং রাজ্য সরকার তারা তো জনকল্যাণের কথা বলেন এবং সেই কারণেই মানুষ তাদেরকে ভোট দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবার দায়িত্বে রয়েছে। যুদ্ধের পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও কেন রাজ্য এবং কেন্দ্রীয় সরকার, রাজ্যের কথা আলাদা করে বিশেষভাবে উল্লেখ করতে হচ্ছে এই কারণে যে একদম সঠিক তথ্য আজকে যদি একটা চার্ট তৈরি করা হয়, এই পেট্রোলিয়াম প্রোডাক্ট, গ্যাস ইত্যাদির উপর একটা চার্ট তৈরি করা হয়, ভারতবর্ষের প্রথম সারির যে সমস্ত শহর রয়েছে, পশ্চিমবঙ্গের সব থেকে বেশি মূল্যে এই জিনিসগুলো পেতে হচ্ছে, কারণ পশ্চিমবঙ্গের বর্তমান সরকার এই প্রোডাক্টগুলোর ওপর ম্যাক্সিমাম ট্যাক্স ইম্পোজ করে। এই পরিস্থিতিতে থালা বাজার, গুমটি বাজার, যে কোনো আন্দোলন হোক, কিন্তু তার পাশাপাশি একেবারে সরকারের জায়গা থেকে মানুষের কল্যাণে পরিষ্কারভাবে ট্যাক্স রিলিফের কথা তারা ভাবুক। কারণ এই সময় যদি তারা যে অতিরিক্ত ট্যাক্স বাবদ আয় করে, সেটা যদি এই ট্যাক্স রিলিফের কথা বিরোধী দলনেতা তিনিও বলছেন যে রাজ্য সরকার যে ট্যাক্সটা চাপায়, যে ট্যাক্সটা এখান থেকে তোলে, সেটা যদি তুলে নেয় তাহলে তো সাধারণ মানুষ কিছুটা হলেও সুরাহা পাবে। কি বলেছেন বিরোধী দলনেতা, দেখুন। মমতা ব্যানার্জি রাজ্য সরকারের যে ট্যাক্সটা নেন গ্যাস থেকে, সেই ট্যাক্সটা ছাড় দিয়ে তারপরে আন্দোলনে নামো। গাজলে মহিলা কলেজ হয়নি, পাশে বিহারে কিষানগঞ্জ, এখানে কাছেই, এখানে কাটিহার, আপনার পূর্ণিয়া কাছেই, হরিশ্চন্দ্রপুরের গায়ে, আপনি সেখানে যান, 10 টাকা কম পেট্রোল ডিজেল, এখানে 10 টাকা দাম বেশি, রাস্তার এপার আর ওপার। কারণ মমতা ব্যানার্জি পেট্রোল ডিজেলের স্টেট ট্যাক্স কমায়নি। উনার লোকেদের বলুন, আগে এলপিজি গ্যাসের সিলিন্ডারে রাজ্য সরকার যে ট্যাক্সটা নেয়, ওই ট্যাক্সটা ছাড় দিক। উনি একটা কাজই করেছেন, 20,000 মদের দোকান দিয়ে পশ্চিমবঙ্গকে মদময় করে দিয়ে গেছেন। এই কাজটা মমতা ব্যানার্জি করে গেছেন। দেখুন, আশঙ্কাটা এইখানেই থেমে যাচ্ছে এমনটা নয়, আশঙ্কা আরও বাড়ছে। তার কারণ পশ্চিম এশিয়ায় পরিস্থিতি অত্যন্ত খারাপ। ইরানে আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েল, আমেরিকা, তেলকে টার্গেট করা হচ্ছে। পরপর
ডিপোগুলোতে, তেলের ডিপোগুলোতে হামলা চালাচ্ছে ইসরায়েল এবং আমেরিকা। একের পর এক তেলের ডিপো মিসাইল অ্যাটাক চলছে। এইখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইরানের রাজধানী তেহরানে বাসিন্দাদের জন্য মাথাপিছু দৈনিক তেল বরাদ্দ কমিয়ে দিয়েছে সে দেশের প্রশাসন। দুবাই, সৌদি আরবের পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা চালাচ্ছে যৌথ বাহিনী অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েল। বিমানবন্দরের এয়ারক্রাফট ফুয়েল ডিপোয় টার্গেট করে এয়ার স্ট্রাইক করা হয়েছে। কুহক, শাহরান এবং কারাজ তৈলকূপে হামলা চালিয়েছে যৌথ বাহিনী। তীব্র বিস্ফোরণ, 3টি তেলের কূপে আগুন ধরে গিয়েছে। ইস্পাহানেও আকাশপথে হামলা চালিয়েছে আমেরিকা, ইসরায়েল। আমি অত্যন্ত উদ্বেগের জায়গা থেকে কর্নেল সরকারের কাছে এখানে আসতে যাব। এক তো হচ্ছে এই যে তেলের যেহেতু হরমুজ প্রণালী বন্ধ রয়েছে, ফলে স্বাভাবিকভাবে আমাদের এখানে গ্যাসের ক্ষেত্রেও এক ধাক্কায় 60 টাকা দাম বেড়ে গিয়েছে। এইবারে ইরানের মতন দেশ, তারা যদি মাথাপিছু তেলের বরাদ্দ কমিয়ে দিয়েছে বলে জানা যাচ্ছে, পরপর তেলের ট্যাঙ্কারে অ্যাটাক করা হচ্ছে, তেলের ডিপোগুলোকে টার্গেট করা হচ্ছে, অয়েল রিফাইনারিগুলোকে টার্গেট করা হচ্ছে, সামনের ভবিষ্যৎটা কতটা অন্ধকার দেখছেন? দেখুন, পরিস্থিতি যে দিকে যাচ্ছে সেদিক থেকে দেখে মনে হচ্ছে ইরান কিন্তু আরও 6 মাস এটাকে টানবে, যতক্ষণ না ইউএসএ ডিসাইড করছে গ্রাউন্ড ইনভেশন। এখন গ্রাউন্ড ইনভেশন যদি করতে হয় তাহলে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে টেরেন অফ ইরান ডাজন্ট পারমিট ইজি গ্রাউন্ড ইনভেশন। কেন বলছি এই কথাটা? কারণ ইরান ইজ সারাউন্ডেড বাই মাউন্টেন্স অন অল সাইডস, মাঝখানটা ওদের প্ল্যাটু আর ডেজার্ট। এইটা দিয়ে 1935 থেকে লোকে ট্রাই করেছে ইরানকে ইনভেড করার, পারেনি। ইউএসএ 10 বার চিন্তা করবে এই ইনভেশনটা করবে কি না, এবং ইউএসএর এই লড়াইটা শেষ করার একটাই রাস্তা, রেজিম চেঞ্জ। রেজিম চেঞ্জ গ্রাউন্ড ইনভেশন ছাড়া বা বুটস অন গ্রাউন্ড ছাড়া করা যাবে না। আপনি মিসাইল আর ড্রোন দিয়ে রেজিম চেঞ্জ করতে পারবেন না। তো এটা একটা ফ্যাক্ট, এবং এই কারণেই এখন যে কথাটা আপনারা ডিসকাস করছিলেন শুনছিলাম, আমাদেরকেও আমাদের দেশে একটা র্যাশনিং করে দেওয়া খুব দরকার। এই র্যাশনিংটা করে না দিলে আমরা কিন্তু ভবিষ্যতে যেভাবে জায়গাটা যুদ্ধটা যাচ্ছে, আনসার্টেনিটির মধ্যে দিয়ে যাচ্ছে, এইখানে থেকে আমরা সবাই বিপদে পড়ব। ভালো মানুষরা সব বিপদে পড়বে, বাকিরা ঠিক আছে আর্গুমেন্ট করব, এত কেন বাড়লো, কেন কমলো, কেন এ এত ট্যাক্স নিচ্ছে, ও এত কম ট্যাক্স নিচ্ছে, এগুলো আমরা করতে থাকবো। কিন্তু ম্যাটার অফ ফ্যাক্ট হবে যে কমন ম্যান ইনক্লুডিং অল দোজ হু আর ডিসকাসিং উইল সাফার। না, আমি বলছি কোনো রকম সম্ভাবনা আপনি দেখছেন যে একমাত্র তো ধরুন হরমুজ, স্ট্রেট অফ হরমুজটা শুধু চীন এবং রাশিয়ার জন্য খোলা আছে। আমি বলছি কূটনৈতিকভাবে ভারত অন্তত নিজের দেশের জন্য, আমাদের জন্য কি স্ট্রেট অফ হরমুজটা দিয়ে যাতে তেলবাহী ট্যাঙ্কার পাস করাতে পারে, জাহাজ পাস করাতে পারে, এই অনুমতি আদায় করার কোনো সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, নিশ্চয়ই দেখতে পাচ্ছি। ইন্ডিয়ার একমাত্র এখন এই বন্ধ ঘরে ইন্ডিয়াই একমাত্র ডিপ্লোম্যাটিক চ্যানেলে এই জিনিসটা করতে পারে, আর কোনো দেশ কিন্তু করতে পারবে না। কেন? সবাই নিজের নিজের রাস্তাটা নিজেরা খুলে রেখেছে। চায়না নিজের রাস্তা খুলে রেখেছে, রাশিয়া নিজের রাস্তা খুলে রেখেছে, ইউএসের কাছে নিজের ভেনেজুয়েলা আছে, সব আছে। এদের কোনো অসুবিধা হবে না। হবে ইন্ডিয়াকে নিজের ডিপ্লোম্যাসিতে এই জিনিসটা বের করে নিতে হবে, এবং অনেক কারণ আছে নিশ্চয় যে আমরা ইরানের যুদ্ধজাহাজকে ডক করতে দিচ্ছি আমাদের জায়গায়, সেটাও একটা নিশ্চয় একটা কারণ হতে পারে ডিপ্লোমেসি চ্যানেলের মধ্যে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।